বেশ, রেকর্ডিং এবং ভার্চুয়াল ক্যামেরা আমি দুটোই স্টার্ট করেছি। ফলে আশা করছি আমাকে দেখতে তোমরা পাচ্ছ। যাই হোক, বেশ, তোমরা বলো যে কারো কোনো অসুবিধা রয়েছে কিনা, কোনো কিছু আটকে রয়েছে কিনা, সেইটা আমরা আগে শুনবো। তারপর আমি কি বলবো না বলবো, কিছু বলবো কিনা সেটা পরের ব্যাপার। তোমরা একে একে জিজ্ঞেস করো দেখি বাবা, কার কি অসুবিধা হচ্ছে পড়তে গিয়ে। স্যার বলো। স্যার বলছি সাইন ফাংশন বা কস ফাংশন এরা তো পিরিয়ডিক ফাংশন হয় সব সময়। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। হ্যাঁ, এইবার স্যার কোনো ফাংশনকে মানে ফোরিয়ার ট্রান্সফরমেশন যখন পড়েছিলাম তখন শিখেছিলাম যে কোনো একটা ফাংশনকে তো মানে ফোরিয়ার ট্রান্সফর্ম মানে ফোরিয়ার সিরিজ, স্যার ফোরিয়ার সিরিজে যে একটা ফাংশনকে তো সাইন ফাংশন বা কস ফাংশন আকারে লেখা যেতে পারে। পারে। তাহলে সেক্ষেত্রে তো সব ফাংশনে কি পিরিয়ডিক হবে? না, সব ফাংশন পিরিয়ডিক কেন হবে? একটা পিরিয়ডিক ফাংশনের কম্বিনেশন, সেটা ইন জেনারেল পিরিয়ডিক হয়। মানে তোমার যে জায়গাটা ধরতে অসুবিধা হচ্ছে যে পৃথিবীর সমস্ত ফাংশনকে ফুরিয়ার সিরিজে ইয়ে করা যায় না, এক্সপ্যান্ড করা যায় না। ফুরিয়ার সিরিজে তাদেরকেই এক্সপ্যান্ড করা যায় যারা পিরিয়ডিক বা বা মানে কোনো না কোনোভাবে পিরিয়ডিক, মানে একটা নির্দিষ্ট পিরিয়ড তার রয়েছে এবং সেটাকে এক্সটেন্ড মানে এক্সটেনশন অফ দ্য পিরিয়ড করা সম্ভব। তো এক্সটেনশন অফ দ্য পিরিয়ড সেটা কীরকম সেটা আমি একটু বলে দেবো, সেটা অসুবিধা নয়। আর পিরিয়ডিক হলেও তার মধ্যে ডিসকন্টিনিউটি থাকতে পারে। ডিসকন্টিনিউটি মানেই সেটা পিরিয়ডিক হবে না সেরকম নয়। তো অনেক রকম ব্যাপার, ধরো খুব সহজে একটা ফাংশন অ্যানালিটিক্যালি সাইন ফাংশন কস ফাংশনের সুন্দর পিরিয়ডিক, সেটা কোনো সমস্যা না। এবারে এক্সটেনশন অফ পিরিয়ড বলতে কি বুঝি? ধরো আমি বললাম যে একটা ফাংশন এইটুকু অবস্থায় রয়েছে, এক্স সমান 0 থেকে এক্স সমান 2-তে ধরো রয়েছে। এইবার এই ফাংশনটুকু এই মুহূর্তে পিরিয়ডিক নয়, বা এটাকে অ্যাজ এ হোল তুমি যদি এক্স সমান মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এর রেঞ্জটা বলো, তাহলে এটাকে কোনোভাবেই ফুরিয়ার সিরিজ করা যাবে না। কিন্তু তুমি যদি বলো যে এফ এক্স সমান এক্স স্কোয়ার, এক্স এর রেঞ্জটা তুমি যদি বলে দাও 0 to 2, তাহলে এটাকে আমি একটা এক্সটেনশন অফ পিরিয়ড করতে পারি। মানে এক্সটাকে বাড়িয়ে দিলাম ধরো এরকম করে, এই 2-তে আমি এখানে আটকে দিলাম। এইবার ঠিক এটা যেরকম দেখতে হয়েছে আমি সেরকম আর একটা বাড়িয়ে দিলাম, এইরকম করে। তো একটু বেশি, তো এইভাবে এটাকে আমি একটা পিরিয়ডিক ভাবতে পারি। মানে এই 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 টেকনিকটাকে আমি ফুরিয়ার সিরিজের কাজে লাগাই। এক্সটেনশন অফ ফাংশন, ফাংশনটাকে একটা পিরিয়ডিক করার চেষ্টা, মানে পিরিয়ডিক করার চেষ্টা নয়, এটা নন পিরিয়ডিক ফাংশন। কিন্তু যদি আমি এরকমভাবে ফাংশনটাকে ইমাজিন করি, তাহলে এই ফাংশনটার একটা ফুরিয়ার সিরিজ সম্ভব। সেটা তুমি বলবে যে এটার ভ্যালিডিটি এক্স সমান 0 থেকে এক্স সমান 2 অবধি, কিন্তু যেহেতু অ্যাজ এ ফাংশন অফ এক্স তুমি লিখছো, ফলে তুমি এটাকে ফাংশনটাকে এইভাবে ভেবেছো। এটা ফুরিয়ার সিরিজের যখন থিওরি যেখানে একদম প্রথম আলোচনা করা হয় তখন এরকম করা যায়। ফলে পৃথিবীর সব ফাংশনই পিরিয়ডিক নয়, বাট যে ফাংশনগুলো লিমিটেড ইন আ রেঞ্জ, ডিফাইন্ড ইন আ পার্টিকুলার রেঞ্জ, সেই ফাংশনটাকে আমি পিরিয়ডিক হিসেবে ভাবতে পারি এবং তারপরে সেটাকে ফুরিয়ার সিরিজ এক্সটেনশন করতে পারি। এইটুকু বলতে পারবো। আবার কোনো ফাংশন কিছুতেই পিরিয়ডিক নয়, তার এক্সটেনশনটা যদি তুমি ধরো, ধরো ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স সমান মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এইটাকে ক্যান নট বি, মানে এইটাকে কিছুতেই ফুরিয়ার সিরিজ করা যাবে না। তুমি যদি ইয়ে হয় ক্যান নট এক্সপ্যান্ড ইন ফুরিয়ার সিরিজ। কিন্তু এইটাকেই তুমি যদি একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ডিফাইন করো, এক্স সমান 0 থেকে 1 বা এইরকম কিছু, তাহলে অবশ্যই এটাকে ফুরিয়ার সিরিজ করা যাবে এইভাবে। বুঝতে পেরেছ? মানে এটা কেন করা যাবে, এবার প্রথম প্রশ্নটা কেন করা যাবে, কিভাবে করা যাবে, কি তার গুরু রহস্য, সেটা ঢুকতে গেলে ম্যাথসের একটা ডিপ ইনসাইটে ঢুকতে হবে। অত ঢোকার আমাদের দরকার নেই।
আমরা তো ম্যাথমেটিশিয়ান নই, তাহলে সেটা কাটিয়ে দাও। বেশ, আর বাকি এরপর বলো যে কারোর যা কিছু সমস্যা পড়তে গিয়ে সপ্তাহে আমি একটা দিন অন্তত বসার চেষ্টা করবো, যেখানে তোমরা একটু আমাকে জিজ্ঞেস করো না, যে কোনো ফিজিক্স ম্যাথের এই বেসিক জিনিসপত্র যতটুকু আমি জানি আর কি। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলবে, হ্যাঁ, একদম ঘাবড়াবে না। আরো অনেকেই জয়েন করেছেন আমাদের মধ্যে। কারো কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই? স্যার বল। স্যার বলছি যে যখন একটা নিউক্লিয়াস আলফা বা বিটা কণা মানে ত্যাগ করে, হুম। তখন তো সে মানে একটা এক্সাইটেড স্টেটে থাকে। এবার আলফা বা বিটা কণা ত্যাগ করলেই সবসময় যে গামা এমিশন হবে এরকম তো স্যার কোনো মানে নেই। না। আচ্ছা, তাহলে স্যার যদি একটা নিউক্লিয়াস ধরি যে গামা মানে একটা গামা ফোটন এমিশন মানে নির্গত করলো, হুম। সেক্ষেত্রে কি স্যার ওই নিউক্লিয়াসটা শুধুমাত্র এনার্জির পরিবর্তন হবে না স্যার, মোমেন্টামেরও কিছু পরিবর্তন হতে পারে? এনার্জির পরিবর্তন ঘটলে মোমেন্টামের পরিবর্তন ঘটতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ঘটবেই স্যার। এবার হ্যাঁ, সেক্ষেত্রে মানে কোশ্চেনটা স্যার শুধু কি এইচ নিউ নিউক্লিয়াস এনার্জি কি শুধু এইচ নিউ পরিমাণ কমে যাবে, নাকি ওর সঙ্গে স্যার মোমেন্টামটাও মানে কি ওটা স্যার একটু বলা, একটু বুঝিয়ে দেন স্যার একটু। ওই নিউক্লিয়াসটা, একটা নিউক্লিয়াস থেকে যদি একটা গামা বেরিয়ে আসে, তাহলে তো এনার্জি এবং মোমেন্টামের কি পরিবর্তন হয়? হ্যাঁ, এইটা তো বেশ একটা বড় ক্যালকুলেশন আছে, সেটা এখনই আমি ডিরাইভ করতে পারবো না। তবে নিউক্লিয়াস এনার্জিটা হ্যাঁ, শুধুমাত্র কোথায় এইচ করতে হবে নিউ, একটু হ্যাঁ, শুধুমাত্র এইচ নিউ যে কমবে সেরকম নয়, আরেকটু কমবে। কাইনেটিক এনার্জিও একটু, যেহেতু নিউক্লিয়াসটা ধাক্কা খেয়ে পিছন দিকে পিছিয়ে যাবে। মানে আইডিয়ালি জিনিসটা যেটা হওয়ার কথা সেটা হচ্ছে যে ধরো এখানে একটা নিউক্লিয়াস আছে, সে যখনই একটা গামা ফোটন বেরোবে, তো এই নিউক্লিয়াসটা সেই বন্দুকের গুলি বেরোলে যেমন তুমি পিছন দিকে ধাক্কা খাও, ফলে নিউক্লিয়াস ব্যাকওয়ার্ড মোমেন্টাম একটা তৈরি হবে এবং নিউক্লিয়াসটা একটু পিছিয়ে যাবে। কিন্তু এবারে একটা কথা আছে যে নিউক্লিয়াসটা তো ভাই ফাঁকায় নেই। এই যে নিউক্লিয়াসটা তুমি, আমি এরকম আঁকছি মনে হচ্ছে চারপাশে আর কিছু নেই, সেরকম তো নয়। অসংখ্য নিউক্লিয়াস গাদাগাদি 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 করে রয়েছে। এইটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, যে এটা ক্যান বি ক্যালকুলেটেড কাইনেটিক্যালি, সেটা কোনো অসুবিধা নেই। খুব সহজে আমি যদি তোমাকে বলি, ক্লাসিক্যাল মেকানিক্স দিয়েই ক্যালকুলেট করা যায়। যেমন ধরো এইচ নিউ যদি তার এদিকে বেরিয়ে যায় এনার্জি, তাহলে মোমেন্টাম, সেই ফোটনের মোমেন্টাম অবশ্যই এইচ নিউ বাই সি। ফলে এই দিকে যে বেরোবে নিউক্লিয়াস, তার ব্যাক মোমেন্টাম সেটাও সমান এইচ নিউ বাই সি। তাহলে নিউক্লিয়াস কাইনেটিক এনার্জি, ক্লাসিক্যাল মেকানিক্যালি তো যদি মোমেন্টাম থাকে পি, তাহলে পি স্কোয়ার বাই টু এম, এম অফ নিউক্লিয়াস, এইচ নিউ বাই সি তার হোল স্কোয়ার 1/2 এম মাস অফ দ্য নিউক্লিয়াস। এটা খুব একটা কঠিন কিছু না। এই মোমেন্টামটা অনেকটাই কম, ফলে যে এইচ নিউ তার এনার্জি কমবে, প্লাস মানে তোমার কোয়েশ্চেনের আইডিয়াল অ্যান্সারটা হচ্ছে যে নিউক্লিয়াসের এনার্জি কতটা কমবে না, নিউক্লিয়াসের এক্সাইটেড স্টেটে যা ছিল তার থেকে এইচ নিউ তো বেরিয়ে গেল, সেই এনার্জিটা তো কমবেই। নিউক্লিয়াস একটা কাইনেটিক এনার্জি নিয়ে পিছন দিকে বেরিয়ে গেল, তার এই এনার্জিটাও কমবে। ফলে ই ইনিশিয়াল মাইনাস ই ফাইনাল ইজ এইচ নিউ প্লাস এইচ নিউ বাই সি হোল স্কোয়ার 1/2 এম।
এবার তুমি বুঝতেই পারছো যে এটা যথেষ্ট কম। এনার্জি ইউনিটের কথাই যদি তুমি বলো, এটা যদি সি দিয়ে ভাগ করো তাহলে এসআই ইউনিটে অনেক কমে যায়। তো যাই হোক, নিউক্লিয়াসের মাস দিয়েও ভাগ করতে হবে, সো এটসেট্রা এটসেট্রা, কাইনেটিক এনার্জি অনেকটাই কম। সেটা অনেক সময় আমরা ইগনোর করে দিই, কিন্তু ইগনোর করার একমাত্র কারণ এটা নয়। ইগনোর করার মেইন কারণটা হচ্ছে যে এর চারপাশে অসংখ্য আরও নিউক্লিয়াস রয়েছে, ফলে এর পেছনোটা অতটা সহজ হবে না। ও একটু ধাক্কা মারার চেষ্টা করবে সামান্য, বাট সেই ধাক্কাটা, সেই ইম্পালসটা উইল বি অ্যাবজর্বড বাই সারাউন্ডিং নিউক্লিয়াস। ফলে সেটা এতটাই কম যে সেটা খুব একটা ধরা পড়বে না। স্টিল ধরা পড়ে এবং এই স্টিল ধরা পড়ার এইগুলোকে অ্যাকোমোডেট করে যে ক্যালকুলেশনগুলো করা হয় সেটার নাম হচ্ছে মস বায়ার স্পেকট্রোস্কোপি। তোমার ডিটেলস এটার জানার আর কোনো দরকার নেই, আমি যতটুকু লিখেছি আর যতটুকু বললাম এইটুকুই তোমার যথেষ্ট টিল স্কুল সার্ভিস কমিশন এক্সাম অবধি। বুঝে গেছো? এর বেশি লাগবে না, লাগার প্রশ্নই নেই, কেননা ও এর জটিল ব্যাপার, ওটা স্পেকট্রোস্কোপির একটা সেপারেট ব্রাঞ্চ তৈরি হয়ে যাবে তারপর। বেশ, খুব ভালো প্রশ্ন। যে যার মতো পড়াশোনার ফাঁকে ফাঁকে যা কিছু বলবে, আমি মাঝে মাঝে এরকম বসবো এবং আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। পরীক্ষার কি হবে আমরা কেউ জানি না, যদি কখনো হয় দেন ফাইন, আর যদি পরীক্ষা না হয়, যদি সব সেট হয়ে যায় তাহলে এক্সপেকটেশন ভ্যালুর ওই জায়গাটা আর ওই ওয়ান ডাইমেনশনাল পোটেনশিয়াল ওয়েভ থেকে যে টানেলিং এফেক্ট, ওই জায়গাটা যদি একটু দেখো, টানেলিং এফেক্ট তো ডিরাইভ করা আছে পরিষ্কার। কোন জায়গাটা তুমি পয়েন্ট আউট করতে চাইছো আরেকটু, তুমি আরেকটু কনসেন্ট্রেট, মানে তুমি পাখি দেখছো না, পাখির চোখটা দেখছো, এইভাবে যদি আমাকে একটু ইয়ে করতে পারো আরেকটু। না, ওই টানেলিং এফেক্টে যে ওয়েভ ফাংশন গুলো কেন ডিকে করবে বা এনার্জিটা কেন ওই বেরিয়ারের বাইরে পাবো না পার্টিকেলটাকে, সেই জায়গাটা একটু যদি। দেখো, কেন পাবে না তার এক লাইনে উত্তর হচ্ছে পার্টিকেলটা শ্রোডিঞ্জার ইকুয়েশন মেনে চলে। তোমার একটা প্রশ্নকে এক এক রকম ভাবে গভীরে বুঝতে হয়, তো যে কেন তুমি পার্টিকেলটার এনার্জি পাবে না, কেন ওয়েভ ফাংশনটা ডিকে করে যাবে, তার একমাত্র উত্তর হচ্ছে পার্টিকেলটা শ্রোডিঞ্জার ইকুয়েশন মেনে চলে। এরপরে তোমার প্রশ্ন যদি এটা হয় যে স্যার শ্রোডিঞ্জার ইকুয়েশন মেনে চলে, মেনে নেবে, যেটা আমি এটা মেনে নিই, তারপরে ওই জিনিসটা কিভাবে আসছে সেটা যে কোনো কোয়ান্টাম মেকানিক্সের বইতে কষে দেওয়া আছে এবং সেটা ম্যাথমেটিক্যালি প্রপারলি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে কষে দেওয়া আছে। তো এইবার তোমার নিশ্চয়ই কষে দেওয়াটির জায়গাটাতে পড়তে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে, তাই কি? আরেকটু চোখের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, ওই ওয়েভ ফাংশন গুলো তো ডিকে করছে মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অনুসারে। এবার যে মানে এনার্জিটা যখন পোটেনশিয়াল এনার্জি থেকে কম হচ্ছে, তখন ওয়েভ ফাংশনটাকে আমরা পাচ্ছি না। পাচ্ছ না নয়, পাচ্ছ ডিকে, মানে এটা এক্সপোনেনশিয়ালি ডিকেইং পাচ্ছ। মানে তোমার যদি এরকম একটা ব্যারিয়ার থাকে, এরকম করে এসে এরকম ডিকেইং পাচ্ছ, এই তো ব্যাপার। পাচ্ছ, ওয়েভ ফাংশন পাবে না সেরকম না। কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়ালের কম হলেই কেন হবে, বেশি হলে কেন হবে? আচ্ছা, ধরো তোমাকে তুমি একটা দাঁড়িয়ে রয়েছো, তোমার সামনে একটা 10 ফুট লম্বা দেওয়াল আছে, আবার তুমি দাঁড়িয়ে আছো, তোমার সামনে একটা 3 ফুট লম্বা দেওয়াল আছে। তো তাহলে 3 ফুট লম্বা দেওয়ালটা তুমি টপকে যাবে আমি আশা করি, আর 10 ফুট লম্বা দেওয়ালটা তুমি টপকাতে পারবে না। কেন বলছি বলো দেখি এই কথাটা? মানে যে ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি 10 ফুট, সেখানে বেশি হবে। মানে তোমার সেই কাইনেটিক, তোমার নিজের মধ্যে সেই এনার্জিটাই নেই, কাইনেটিক বলো, ফিজিক্যাল বলো, যেভাবেই হোক তোমার শরীরে বলো, যে তুমি 10 ফুটের উপরে লাফটা মারতে পারো। ফলে তোমার এই বাঁদিকে যে এনার্জিটি রয়েছে, সেই এনার্জিটি যদি এখানে ব্যারিয়ারের থেকে কম হয়, তাহলে সেই পার্টিকেল কোনোভাবেই ব্যারিয়ারটা টপকে স্মুথলি যেতে পারবে না। মানে এই 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 যে সিচুয়েশনটা, এই কাইনেটিক এনার্জিটা যদি ধরো এরকম থাকে, তাহলে এই সিচুয়েশন তুমি পাবে। এবারে তোমার নিজের এনার্জি যদি অনেক বেশি থাকে, এনার্জি যদি এই থাকে, তাহলে আমি এক্সপেক্ট করতে পারি যে পার্টিকেল এমনিই বেরিয়ে যাবে, কোনো সমস্যা না। এখানটায় একটু সামান্য ডিফরমেশন হবে বটে, বাট উই ডোন্ট কেয়ার। তুমি রাস্তা দিয়ে হাঁটছো, তোমার রাস্তার ছোটো খাটো খাল খন্দ কত কি
রয়েছে, তুমি স্মুথলি তার উপর দিয়ে পেরিয়ে যাচ্ছ। সামনে একটা বড় গাড্ডা পড়ে যাক, তুমি দুপ করে পড়ে গিয়ে ওখানে একটা গন্ডগোল পাকিয়ে ফেলবে। তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে এটার মধ্যে কোনোরূপ কোনো আর এক্সট্রা কিছু নেই। তোমার সামনে ব্যারিয়ার বা গাড্ডা, মানে পোটেনশিয়াল ওয়েল বা ব্যারিয়ার যাই বলো, সেটা যদি তোমার নিজের এনার্জির থেকে কম্প্যারিশনে কম হয়, ইউ ডোন্ট কেয়ার। আর যদি নিজের এনার্জির থেকে বেশি হয়, ইউ অ্যাবসলিউটলি উইল কেয়ার। তো ঠিক সেই, তুমি যদি এইভাবে ভাবতে চাও, এই ভাবনাটা এইটুকুই। বাকিটা এবারে শ্রোডিঞ্জার ইকুয়েশনে অঙ্কটা ফেলে তার কি বলে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে ঝেড়ে কষে ফেলে তার সাইজটার সাই মানলেই প্রবাবিলিটি ডেন্সিটি তুমি দেখতে পাবে। প্রশ্ন আরো কিছু যে কোনো বিষয়ে আমি এক্সপেক্ট করব, আলোচনা সবাই শুনবে, একজন প্রশ্ন করছে মানে বাকিরা সেটাতে ইন্টারেস্ট যাতে সবাই পাও সেভাবেই আমি বলার চেষ্টা করব। যাই হোক, যে কোনো কোয়েশ্চেন যে কোনো সময় তোমরা করতে পারো। বলছি স্যার, আইগেন ভ্যালু, আইগেন ফাংশন বা ওই জায়গাগুলো নিয়ে মানে কনসেপ্টটা একদম ভুলেই গেছি, কিছু মনেও নাই। ওইগুলো নিয়ে যদি একটা আপনি পুরো ক্লাস অ্যারেঞ্জ কোনো করেন, আপনি কোনো নিজে থেকে। ক্লাসের কোনো দরকার নেই। আইজেন ভ্যালু, আইজেন ফাংশন অত্যন্ত সহজ জিনিস, পড়া নেই, তুমি একবার পড়লেই হবে। আমি তো পড়তে গিয়ে একটা যেখানে আটকাবে জিজ্ঞেস করবে কোন জায়গাটা, কোনো সমস্যা না। ও আইজেন ভ্যালু, আইজেন ফাংশন কি আছে? বারবার যে জায়গাগুলো সবই তো ভুলে গেছি, কিছুই তো মনে হ্যাঁ, তো নেই। এখন পড়ো না একবার। পড়তে তো কে বারণ করেছে? তুমি না পড়েই তুমি কি করে ঘাবড়ে যাচ্ছ প্রথমে? এই তুমি ধরো জার্মান ভাষা জানো না, আমি তোমাকে জার্মান 4টে কথা বলবো, তুমি ঘাবড়ে যাবে, সাপোজ কর। এই যে ঠিক আছে, আমি কখনো পড়িনি, সেটাও সত্যি, এবার তুমি ভুলে গেছো, সেটাও হতে পারে। আমি এক্ষুনি তোমাকে 4টে সমাজ জিজ্ঞেস করলে, বা আমাকে যদি তুমি জিজ্ঞেস করো ভাইসি ভার্সা, এমন বলবো, এমন নয় যে আমি জানি, তো আমাকে তুমি 4টে সমাজ জিজ্ঞেস করো, আমি কিছু বলতে পারবো না। সো সেখানে আমি বলবো যে দাঁড়া ভাই, সমাজটা আবার ব্যাকরণ বইটা বের করি। তো সেখানে তুমি একবার বের করো। আমরা পড়ি, আমরা ভুলি, আমরা আবার পড়ি, আমরা আবার ভুলি, কোনো সমস্যা নাই। এগুলো এগুলো খুব সহজ। শুধু প্রথমে তুমি ম্যাট্রিক্সের একদম ম্যাথমেটিক্যালি আইজেন ভ্যালু, আইজেন ভেক্টর কাকে বলে সেটা আগে পড়বে। আমার জাস্ট উপদেশটুকু এইটুকুই যে প্রথমেই কোয়ান্টাম মেকানিক্সের বইতে আইজেন ভ্যালু, আইজেন ভেক্টর দেখতে না গিয়ে যে কোনো একটা ম্যাথমেটিক্যাল মেথডসের বইতে, এইচএসের বইতে ম্যাট্রিক্সের অপারেশনগুলো থাকে, আইজেন ভ্যালু, আইজেন ভেক্টর থাকে না। তো তুমি যে কোনো একটা গ্র্যাজুয়েশন লেভেলের যে কোনো ম্যাথমেটিক্যাল ফিজিক্সের বই, আইজেন ভ্যালু, আইজেন ভেক্টর কী করে ক্যালকুলেট করছিল, তার দুই একটা থিওরেম এগুলো একবার দেখে নেবে, তারপরে কোয়ান্টাম মেকানিক্সটা ধরবে। ওই নিয়ে অত ব্যস্ত হওয়ার কিছু নেই। কিন্তু এখন স্কুলটা বেশি করে ফোকাস করো, প্রথমেই বেশি টপকে যেও না। এগুলো আদৌ কতটা তোমার কি সিলেবাস করবে, কি করবে, হ্যাঁ পড়ছো, পড়ো, সবাই মিলেই পড়ো, স্কুলেরগুলো ভালো প্র্যাকটিসে থাকো। কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি জানাটা এই মুহূর্তে বেশি জরুরি। ওই কোয়েশ্চেনগুলো কিন্তু অনেকেই করে ফেলবে। সেক্ষেত্রে এখনই নিউক্লিয়ার ডিটেক্টর, নিউক্লিয়ার অ্যাক্সিলারেটার, এই নিয়ে সিনসাইক্রোট্রন কি, এইসব পড়তে যেও না এখনই। পড়বে, সময় এলে অবশ্যই পড়বে। তো বেশ, সবাই প্রথমে হয়তো অনেকেই ভাবছো যে আমি আগে ওই পার্টটা, হ্যাঁ ওই পার্টটা একটু একটু করে পড়ো, খুব স্মুথলি আস্তে আস্তে যতটুকু গল্পের মতো ইন্টারেস্টিং ভাবে পড়া যায় মনে করো। এবং পড়ার সময় প্রত্যেককেই যেটা মনে করবে সাইকোলজিক্যালি তোমাদের সুবিধা হবে যে আমি ভাই এটার কিচ্ছু জানি না, আমি মানে শূন্য, আমার জ্ঞান শূন্য, আমি একদম নতুন পড়ছি, জীবনে প্রথমবার পড়ছি। এটা ভাবলেই তুমি অনেকটা ঠিক থাকবে, মানে অনেকটা ভালো পড়া হবে। আমি কি জানি, কি জানতাম, কি ভুলে গেছি, ওইটা নিয়ে শুরু করলে তুমি একটু বেশি সমস্যায় পড়বে আর কি। বাকি লোকজনের প্রশ্ন ইত্যাদি যা কিছু, যা ইচ্ছা আমাকে বলো। মনে করো যে আমি একটা উল্টো দিকে চ্যাট জিপিটির মতো লোক বসে আছে, তাকে কিছু না কিছু জিজ্ঞেস করে ফেলা যায়। স্যার বল। বলছি ডিসপ্লেসমেন্ট কারেন্টের জন্য আমরা যে ম্যাগনেটিক ফিল্ডটা পাই
হুম সেটা কি মানে প্লেটের বাইরে, মানে ক্যাপাসিটর প্লেটের বাইরে কি সেটা কনস্ট্যান্ট থাকে নাকি জিরো হয় নাকি নন জিরো হয়, মানে খুব কিরকম হয়? খুব জটিল প্রশ্ন। ক্যাপাসিটরের ফিল্ডের ভিতরের আর বাইরের সাথে ডিসপ্লেসমেন্ট কারেন্টের ম্যাগনেটিক ফিল্ডের কোনো সম্পর্ক নেই। ম্যাগনেটিক ফিল্ডটাকে সিম্পল ম্যাগনেটিক ফিল্ড হিসাবেই ভাবতে হবে। মানে ধরো তোমার যদি এরকম একটা ক্যাপাসিটার থাকে, তাহলে সরি এখানে একটা যদি কারেন্ট থাকে, দেখে কারেন্টটা বেরিয়ে যাচ্ছে ধরে নেবে, এই জায়গাটাতে একটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এইবার এই কারেন্টটার ম্যাগনেটিক ফিল্ডটা তুমি যখন মাপছো এইরকম 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 মাপছো, এবারে বলবে তুমি এইখানটায় মাপতে গেলে এই ডিসপ্লেসমেন্ট কারেন্টের ইম্প্যাক্টটা এখানে পড়বে কি না, কেন পড়বে, কেন? প্রথম কথা যে ডিসপ্লেসমেন্ট কারেন্ট তো ওখানে নাই। অ্যাম্পিয়ার্স ল কি বলে তোমাকে? অ্যাম্পিয়ার্স ল বলে যে এই একটি ক্লোজড লুপ যদি থাকে, তার মধ্য দিয়ে যদি একটি কারেন্টের তার পেরিয়ে যায়, তাহলে এই ক্লোজ লুপটার লাইন ইন্টিগ্রাল যদি তুমি ম্যাগনেটিক ফিল্ডের জন্য করো, তাহলে সেটা মিউ নট আই এনক্লোজড কারেন্ট। তো তুমি যদি ক্যাপাসিটরের বাইরে ফিল্ড মাপতে যাও, তাহলে সেখানে তোমাকে একটা অ্যাম্পিয়ার্স লুপ কল্পনা করতে হবে, এবং সেই অ্যাম্পিয়ার লুপের মধ্যে একমাত্র এই তারটি ছেদ করে বেরোচ্ছে। তাহলে এই তারটি যেটা কিনা তোমার রিয়েল কারেন্ট, তার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড, সেটাই এখানে ম্যাগনেটিক ফিল্ড। তুমি যখন ভিতরে মাপছো, তখন এখানে কোনো রিয়েল কারেন্ট নেই, রিয়েল তার নেই, সেখানকার মধ্যে দিয়ে ডিসপ্লেসমেন্ট কারেন্ট বেরোচ্ছে। সো তখন তুমি ডিসপ্লেসমেন্ট কারেন্ট ভাববে। অ্যাম্পিয়ার্স লটাকে বুঝতে হবে তোমাকে আগে, যে ম্যাগনেটিক ফিল্ড বের করতে গেলে আমি অ্যাম্পিয়ার্স ল এর সহযোগিতা নিচ্ছি। এবারে বলবে স্যার রিয়েল গ্রাউন্ডে আমি সব ল ফ ছাড়ুন, এখান দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, তার জন্য কি এখানে ম্যাগনেটিক ফিল্ড হয় না? হয়তো, কিন্তু এই যে অ্যাম্পিয়ার্স ল, কায়দা ফায়দা, এগুলো সবই তোমাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে তুমি ঠিক উত্তরটা পাও। তোমার সেই সেন্সে বলতে গেলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট তো নেই, এর মধ্যে দিয়ে অ্যাবসলিউটলি কোনো কারেন্ট নেই। ফলে তোমার এখান দিয়ে কোনো ইলেকট্রন ফ্লো হচ্ছে না, অ্যাবসলিউটলি কোনো ইলেকট্রন ফ্লো হচ্ছে না। তাহলে এখানে কারেন্টের তোমার যে ডেফিনিশন, যে চার্জ পাসিং থ্রু পার ইউনিট টাইম, সেই কনসেপ্টটাই এখানে ভ্যালিড নয়। সেই জন্যই এখানে একটা নতুন ধরনের, একটা অন্যরকম, মানে একটু কায়দা করে ব্যাপারটাকে মিলিয়ে দিতে হবে যেহেতু, সেই জন্য। তাহলে বলবো স্যার ভিতরে এখানে যদি কারেন্ট নেই, তো ভিতরে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে কি জন্য? এইটা তোমার অরিজিনাল তারপরের ফাইনাল কোয়েশ্চেন হওয়ার কথা ইনটিউটিভ মাইন্ডের জন্য, যে ভিতরে তো স্যার চার্জ তো বেরোচ্ছে না, তাহলে ভিতরে ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি কি করে? এইটা পরে ভাবনা চিন্তা করে আমাকে বলবে। বা তোমার কলেজ স্কুলের যে বাচ্চা কাচ্চা, সে তোমার স্কুলের বাচ্চাগুলো নাই ভাবতে পারে, কিন্তু অন্য কোনো বাচ্চা তোমার সে কখনো বলতেই পারে যে স্যার ভিতরে তো চার্জ ফ্লো করছে না, তাহলে কারেন্টের ডেফিনেশন অনুযায়ী ওখানে কারেন্ট নেই, তাহলে তুমি ওখানে ম্যাগনেটিক ফিল্ডটা পাচ্ছি কি করে? তুমি তখন তাকে ধমকে বলে দেবে, ওখানে তো ডিসপ্লেসমেন্ট কারেন্ট রয়েছে। বাট হোয়াট ইজ আ ডিসপ্লেসমেন্ট কারেন্ট অ্যাকচুয়ালি? ইট ইজ নট আ চার্জ ফ্লো। এইটা নিয়ে তোমাদেরকে একটু মাথা ঘামাতে হবে। একদম শুধু ছায়া প্রকাশনীর বইতে সব লেখা থাকবে না, খানিকটা চিন্তা। আজকাল চ্যাট জিপিটি রয়েছে, নলেজ এখন সম্পূর্ণ উন্মুক্ত, পৃথিবীর প্রায় সবই জানে মোটামুটি স্ট্যান্ডার্ড, সেই রকম একটা নলেজ হাব তোমার কাছে অ্যাক্সেস রয়েছে। গুগল তো রয়েছে, পৃথিবীর সমস্ত ওয়েবসাইটের অ্যাক্সেস এখানে রয়েছে। একটু চিন্তা ভাবনা করো, একটু ঘাঁটাঘাঁটি করো, পেয়ে যাবে। এটা জানা উচিত। বেশ, কিছু জিজ্ঞাস্য বলো। স্যার বলছি, আপনি যেটা বললেন এক্ষুনি, হুম ক্যাপাসিটর ইলেকট্রিক ফিল্ডটা তো চেঞ্জ করছে। হুম ইলেকট্রিক ফিল্ড যদি চেঞ্জ করে, তাহলে তো সেক্ষেত্রে মানে ম্যাক্সওয়েল ইকুয়েশন অনুযায়ী তো একটা ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস হওয়ার কথা। হুম ওইটাই হচ্ছে, এইটাই সেটা হচ্ছে। যদি বলেছি, হ্যাঁ সেইটা সেটা তুমি বলবে তো, এটাই হচ্ছে যে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, অফকোর্স। আর চেঞ্জিং ভাইসি ভার্সা। হুম
ও মনে হচ্ছে স্যার নিটের নিটের একটা কোশ্চেন এসছে, ওখানে বলা আছে মানে ও মনে হয় আনসার কিন্তু স্যার বলা আছে যে বাইরেও আর কি থাকবে, মানে ডিসপ্লেসমেন্ট কারেন্টের জন্য নাকি বাইরেও ম্যাগনেটিক ফিল্ড থাকবে। একেবারেই এবার নয়, আমি স্যার ধুর, ভুল ভাল অ্যান্সার কি। না না, এই ডিসপ্লেসমেন্ট কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড যে জায়গাটুকুতে ডিসপ্লেসমেন্ট কারেন্ট সেই জায়গাটুকুতেই সীমাবদ্ধ, তাহলে এখানে ডাবল ম্যাগনেটিক ফিল্ড হয়ে যাবে তোমার। ওরকম হ্যাঁ, না। আমি তো ওটাই বলছিলাম, কিন্তু ওই মানে অ্যালেনের নাকি সেটা দেখছিলাম তো স্যার, মানে ওখানে বাইরেও বলা আছে মানে দেখো, আমি অ্যালেনের লোক ভুল করতেই পারে, সেটা নাও জানতে পারে। ইভেন নিটের যে কোয়েশ্চেন সেট করছে সেও ভুল করতে পারে। তোমরা এটাকে যদি সত্যিই ফাইনাল অ্যান্সার কিতে ওরকম দেয়, তোমাদের যদি চ্যালেঞ্জ করার অপশন থাকে, তখন আমাকে বলবে, আমি তোমাদের সোর্স এক্সাম্পলস ভালো ভালো বইয়ের রেফারেন্স খুঁজে বানিয়ে দেবো, কোনো সমস্যা নেই। যদি ফাইনাল অ্যান্সার জানি না আমি এদের প্রসিডিওরটা কি, নেটে যেমন আমরা চ্যালেঞ্জ করতে পারতাম, এখনও পারি যে এই কোয়েশ্চেনের উত্তরটা এরকম নয়, এটা ভুল দিয়েছে। তো যদি এরকম অ্যান্সার কিতে ভুল দেয়া থাকে, তাহলে ফাইনালি নিটের এনটিএ নিজেই যদি কিছু ভুল করে থাকে, তাহলেও সেটা চ্যালেঞ্জ করা যায়, কোনো মানে যদি যায় আর কি, আমি জানি না, যদি যায় ইফ পসিবল, তখন আমি বইয়ে এত বই আছে পৃথিবীতে, তার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো একটা জায়গায় ক্লিয়ারলি এটা নিয়ে আলোচনা করবে। বুঝলাম। আমি ইউটিউবে একটা ডিফারেন্সিয়েশনের ভিডিও বানালাম কবে একটা, যেন খুব বেসিক করে, বিশেষ ভিউটিও হয়নি, আমি পাঠাইনি কাউকে, যদিও এমনি অটোমেটিক্যালি দেখছিলাম যে অটোমেটিক্যালি পৌঁছায় কি না। ও, পাঠিয়ে দেবো, সে সমস্যা, দেখেছো, বেশ বেশ। তো ওই আর কি, অসাধারণ ডিফারেন্সিয়েশনের, কিন্তু মানে ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়, মানে কি জিনিসটা কি ওইটা। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে ঠিক আছে, আমি বাকি, হ্যাঁ সে পাইথন তুমি দেখবে যে কোনো সময়। পাইথন আমি মোটামুটি একবার একটু একটু করে খানিকটা হিন্দিতে বলছিলাম, যদিও ভাবছিলাম সব অনেকেই যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে, খুব বেশি পৌঁছায়নি, ওই যতটুকু পৌঁছেছে। কারণ পাইথন টাইথন নিয়ে ভিডিও অসংখ্য রয়েছে, প্রতিদিনই আরও অসংখ্য যোগ হচ্ছে, প্রচুর লোক অনেক আগে থেকেই বানাচ্ছে, সেখানে আর নতুন করে আমি কি আর এক্সট্রা দিতে পারবো। তো যাই হোক, চাপ নেই, দেখা যখন আমার মাঝে মাঝে মাথায় ইচ্ছা কিছু জাগে, তখন মাঝে মাঝে কিছু বানাই, নাহলে বেসিক্যালি শুয়ে শুয়ে ঘুমাই অনেক সময়, কখনো কখনো গল্প বলি। হ্যাঁ, দেখা যাক দেখা যাক কি করা যায়, কেমন কি সম্ভব হয়ে ওঠে, ওই আর কি। এই মুডের উপরে চলে লোকজন, আমি তো চলি। আচ্ছা বলো বলো, কি কারো কোনো বক্তব্য আছে কিনা কোনো বিষয়, স্যার বলো। স্যার আর একটা কোশ্চেন স্যার, আমি স্ক্রিন শেয়ারিং করছি, আমি দেখুন একটু। তুমি স্ক্রিন শেয়ার করলে আমি কি দেখতে পাবো, দেখি। স্যার তাহলে কি হয়? হ্যাঁ তুমি স্যার, কর না, করো কর কর, আমি দেখি না আছে কিনা, সবসময় আমি হয়তো দেখি। হ্যাঁ, নিটের কোশ্চেনটাই বলছি। বল না, আমি সারা তোদের নিটের টিউশন পড়ানোর ইয়ে নাকি, কি বলে, মেন্টর নাকি? 29 নম্বরটা দেখো না। দাঁড়া আমি, স্যার 38 নাম্বারটা দেখুন, 38 নাম্বার দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, দাঁড়া। তোর আর আমার কাছে কি একই কোয়েশ্চেন রয়েছে? দাঁড়া আমি আমারটা খুলি, বুঝে গেছি আমি কোয়েশ্চেনটা, ছেড়ে দে এবার। আমার কাছেও একটা নিটের প্রশ্ন রয়েছে তো। এইটা কি ওই সেটটা যেটার প্রথম কোয়েশ্চেনটা ওই সারফেস টেনশনটা ছিল? হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং অপশন রিপ্রেজেন্ট দ্য ভ্যারিয়েশন অফ ফটো ইলেকট্রিক কারেন্ট? ফটো ইলেকট্রিক কারেন্ট এই মুহূর্তে মনে রয়েছে রে বাবা, ইন্টেন্সিটির সঙ্গে ফটো ইলেকট্রিক কারেন্ট। হ্যাঁ, ইন্টেন্সিটির সঙ্গে কারেন্টের কি হয়, ফ্রিকোয়েন্সি বাড়লে এনার্জি বাড়তে থাকে, একটা সময় পর গিয়ে থ্রেশহোল্ড কি ভ্যালু পার করে কারেন্টটা বেরোয়। আর ইন্টেন্সিটির সঙ্গে এর দুটো দেওয়া আছে, ফ্রিকোয়েন্সির সঙ্গে দুটো দেওয়া আছে।
ফ্রিকোয়েন্সি খানিকটা প্রথমে শূন্য থাকলে কিছু হবে না, ফ্রিকোয়েন্সি মানে এনার্জি, খানিক দূর এগোবে ফটো কারেন্ট বাড়তে থাকবে। তো ডিটা তো ঠিক বটেই, আর বিটা ঠিক নয় কেন, এইটা বলতে চাইছিস কি? না স্যার, আমার তো স্যার এ আর ডি মনে হচ্ছে, মানে এটা ইন্টেন্সিটি বাড়লে তো কারেন্টটা বাড়বে, কারণ দাঁড়া, আমার intensity এক্ষুনি বাড়ালে মনে না- নেই, দাঁড়া। ইন্টেন্সিটি বাড়লে বাড়াতে উচিত, হ্যাঁ ডি তো বটেই, আর ডি এর সঙ্গে বি না এ, দাঁড়া একটু মনে করতে দে। ফটো ইন্টেন্সিটি লাইট বাড়লে ফটো না, ইন্টেন্সিটির সঙ্গে কিছু একটা সম্পর্ক ছিল, না ইন্টেন্সিটি বাড়লে ফটো কারেন্ট বাড়তো না, এরকম কিছু একটা ডিস্টার্ব ছিল ওখানে। ইন্টেন্সিটি যদি বাড়ে তার মানে স্যার পার ইউনিট টাইম নাম্বার অফ ফোটন বাড়বে, আর নাম্বার অফ ফোটন যত বাড়বে তাহলে ফোটন গুলো আরো বেশি বেশি করে ইলেকট্রনের সঙ্গে collision দাঁড়া করে দাঁড়া electron দাঁড়া position- দাঁড়া দাঁড়া, ওই জায়গাটাতে একটা কিছু ডিস্টার্ব ছিল ফটো ইলেকট্রিক ইফেক্টে, মনে পড়ছে, দাঁড়া কিন্তু আমি ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না তো। দাঁড়া, আমি দাঁড়া না, একটু 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 আমি আমি এক্ষুনি মেমোরিটা হঠাৎ করে কাজ করছে না ওই জায়গাটায়, দাঁড়া আমাকে একটু সামান্য সময় দিলেই আমি ফটো ইলেকট্রিক ইফেক্টের চ্যাপ্টারটাতে চলে যাব, এবং চলে গেলেই আমি উড়িয়ে দেবো। আচ্ছা, এই জায়গাটা কনফিউশন হবে, আমারই হচ্ছে হঠাৎ করে, মানে তোদের হবেই। ইন্টেন্সিটির অবজারভেশন, separation of energy increase. যে দুটো জিনিস সে করলো না, টাইম ইন্টারভাল হলো না, bright light more photoelectron but the electron energies remain the same. The greater predicts the more intense the light, the greater the energies of the electron. কিন্তু সেটা হওয়ার কথা নয়, ঠিক হ্যাঁ। ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম ফটো ইলেকট্রন এনার্জি, ওইখানে অ্যাক্সিসটাতে ছিল কি বলতো, ফটো ইলেকট্রিক কারেন্ট আই, আই এর পরিমাণটা কি হবে, তাই তো ফটো ইলেকট্রনের এনার্জি, এক্ষুনি তাড়াহুড়ো না করে একটু সময় দাও, অনেক সময় আমরা নিজেরাই ছড়িয়ে ফেলি। মানে ফটো ইলেকট্রিক কারেন্ট বলতে কারেন্টের কোনটা বোঝাচ্ছে ওরকম তো কিছু লেখা নেই, সেই জন্য আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি, আর একটু ক্লিয়ারলি বেটাদের বলা উচিত ছিল। কারেন্টটা যদি শুধু কারেন্ট মেজার করি, ইন্টেন্সিটি I1 I2 I1 I2 ঠিকই বটে, ইনিশিয়ালি নেগেটিভ রিটার্ডেড পোটেনশিয়াল বার করলাম, সেই কোয়েশ্চেনটা একটু ছড়িয়েছে বুঝলি, কোয়েশ্চেনটা ডেফিনেটলি একটু ছড়িয়েছে, ইন্টেন্সিটিটাকে রাইট অ্যাক্সিস করেছে তো, এবারে টেকনিক্যালি কি বলবো বল, মানে যেটা হওয়া আইডিয়ালি মানে উচিত সেটা হচ্ছে যে দাঁড়া বলি, এটা একদম জিরো ইন্টেন্সিটি বাড়ছে, এবারে হেভি ফ্রিকোয়েন্সি যদি দাও, ধরো ফ্রিকোয়েন্সিটা তোমার ইয়ের থেকে বেশি, স্টপিং পোটেনশিয়ালের থেকে অলরেডি বেশি, তো অল্প কয়েকটা ফটো ইলেকট্রন
মানে অল্প কয়েকটা 2-4টা মানে খুব অল্প ইয়ে বেরোচ্ছে, কি বলে, ইলেকট্রন বেরোচ্ছে। টেকনিক্যালি তোমার এটা এর পয়েন্টটা ভুল কিছু নয়, কিন্তু এখানে একটা কিন্তু আছে, ওই কিন্তুটা আশিস বলার চেষ্টা করবে। কিন্তুটা বল দেখি। স্যার কারেন্ট তো আপনার ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে, ফ্রিকোয়েন্সির উপর তো ডিপেন্ড করে না। আরে সেটা বল না কিভাবে কেমন করে কি, কিন্তু মানে আর কিছু না হলে এই লাইনটুকু জানি আমি ষাঁড়ের মতো চিৎকার করলে হবে না, মানে একটু এক্সপ্লেনেবলি ফরম্যাটে। ইলেকট্রিকের উপর নিতে পড়েছিলাম প্রপার্টিটা। হ্যাঁ, কোথায় একটা দেখেছিলাম। মানে ওই ব্রাইট লাইট পেয়েছি। আচ্ছা বলো, বাকিদের কি বলার বক্তব্য থাকলে বল। মানে স্যার ইন্টেন্সিটি মানে তো স্যার ইন্টেন্সিটি ইনক্রিজ করা মানে তো স্যার নাম্বার অফ ফোটন ইনক্রিজ করবে। সেক্ষেত্রে নাম্বার অফ ফোটন যদি ইনক্রিজ করে তাহলে ফোটন ইলেকট্রনের কলিশনের সংখ্যাটাও বেশি বেরিয়ে আসতে পারবে। কিন্তু ফ্রিকোয়েন্সি বাড়া মানে তো স্যার ফ্রিকোয়েন্সির সাথে কারেন্টের কোনো সম্পর্কই নেই। তার কারণটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়া মানে এনার্জিটা বাড়া। সেক্ষেত্রে স্যার অপশন ডিটা স্যার হবে না, কারণ ওখানে যখন ফ্রিকোয়েন্সি বাড়বে কারেন্টটা বাড়ছে, কিন্তু সেরকম কিছু না হতেও পারে। না, ফ্রিকোয়েন্সি যত বাড়বে খানিকক্ষণ পর গিয়ে কারেন্টটা তৈরি হবে, এইটুকু আমরা জানি, সেটা নিয়ে কোনো সন্দেহই নেই আমাদের কারো যে ফ্রিকোয়েন্সিটা বাড়লে কারেন্ট তৈরি হবে। এইবারে তারপরে তোমার কি বলে, যত যা তোমার ফটো ইয়ে বেশি, যার যত ফটো ইলেকট্রন ইয়ে বেশি, যার যত স্টপিং পোটেনশিয়াল বেশি, তত বেশি তার থ্রেশহোল্ড এনার্জি, সেটা নিয়ে তো কোনো সমস্যা নেই। এইবারে এই জায়গাটা আমিও প্রত্যেকটা লাইন অ্যাকচুয়ালি আমারও আর মনে নেই এই জায়গাটায় কি ছিল, ফ্রিকোয়েন্সি আর ইন্টেন্সিটি নিয়ে একটা বিতর্ক ছিল। বিতর্ক মানে ফটো ইলেকট্রিক ইফেক্টটাই এক্সপ্লেন করতে গিয়ে একটা বিতর্ক এসছিল, সেইটার পুরো গল্পটা আমার এখন আর মনে নেই। আমি একবার দেখে নিচ্ছি চট করে যতটা সম্ভব। হ্যাঁ ওটাই তো ছিল, ইন্টেন্সিটি বাড়লে নাম্বার অফ ফোটনস বাড়বে, সেই জন্য কারেন্টটাও বাড়বে। বইতে যে প্লটগুলো করা থাকে সেগুলো সবই হচ্ছে যে তোমার কি বলবো, ওই স্টপিং পোটেনশিয়াল ভার্সেস ফ্রিকোয়েন্সি, এইরকম স্টপিং পোটেনশিয়াল ভার্সেস এইদিকে কত ভোল্টেজ দিচ্ছ ছোটো, মানে এই রকম করা থাকে। স্টপিং পোটেনশিয়ালটা সবসময় ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টেন্সিটি, সেটা আমরা জানি, কিন্তু এই ক্লিয়ারলি এই ফটো কারেন্টটার সঙ্গে কার কি সম্পর্ক ক্লিয়ার করে সেটা বলেও না ঠিক করে। আর এইখানে তোমাকে দিচ্ছে এইদিকে কারেন্টের সঙ্গে ফ্রিকোয়েন্সি আর ইন্টেন্সিটি ওইভাবে ডিরেক্ট মেরে দিয়েছে। এটা আমাকেও একটু দেখতে হবে, তোমাদের বিতর্ক থাকারটাই খুব স্বাভাবিক। দাঁড়াও, ফটো কারেন্ট ভার্সেস অ্যানোড ভোল্টেজ, সে তো অ্যানোড ভোল্টেজের সঙ্গে আবার ওইটার ফ্রিকোয়েন্সি না ইন্টেন্সিটি, সেটা আমি আর এগুলো মনে নেই। মানে এইটার এক্ষুনি আমি অ্যান্সারটা পুরো ক্লিয়ার দিতে পারলাম না। ফ্রিকোয়েন্সি ভার্সেস স্টপিং পোটেনশিয়ালের প্লট হচ্ছে ডিটা, কিন্তু এরা কিছু ছড়ালো কি না, এরা ফ্রিকোয়েন্সি ভার্সেস ফটো ইলেকট্রিক কারেন্ট লিখেছে, সেখানেও আমার এবার একটু সন্দেহ হচ্ছে। স্টপিং পোটেনশিয়াল ভার্সেস ফ্রিকোয়েন্সি মারলে ডিটা পুরো ঠিকঠাক হয়। তো এইটা খুব ন্যাচারাল লজিকে লোকে, মানে ম্যাক্সিমাম লোকজন উত্তরটা করবে হচ্ছে বি অ্যান্ড ডি। কেন মনে পড়বে যে ইন্টেন্সিটির সঙ্গে যেন কারেন্ট নির্ভর করে, এরকম বিষয়টা পড়েছিলাম। আর ফ্রিকোয়েন্সি এটা খুবই স্বাভাবিক মনে হচ্ছে যে খানিকটা ফ্রিকোয়েন্সি কম হলে কারেন্ট বেরোবে না, ফ্রিকোয়েন্সি একটার পর কারেন্ট বেরোবে। কিন্তু এটাকে আমি নিজের একটা ইনডেপথ স্টাডি চাই, আমি ইনস্ট্যান্টলি এই সমস্যার সমাধান করতে পারবো না। কেননা প্লটগুলো বইতে ঠিক যেরকম থাকে সেরকমটা জিজ্ঞেস করেনি, বইয়ের প্লটগুলো একটু অন্য কিছু ভার্সেস অন্য কিছু এরকম থাকে। ফলে পার্টিকুলার তোমাকে যদি কোয়ান্টিফাইড ভাবে প্লট করতে হয়, তার জন্য আমাকে একটু সময় দাও, আমি একটু ভেবে নিচ্ছি, একটু ইনস্ট্যান্টেনিয়াস উত্তর আমি এটার পারবো না। বেশ, পরের কোনো প্রশ্নে চলে যাও। আর শুধু এই নিট 2025-এরটাই আলোচনা করে যাবো নাকি রে?
এগুলো তো তোরা নিজেরা কর না। আমি এটাকে আরো ভালো করে দেখার চেষ্টা করব। অন্যান্য কিছু কি জিজ্ঞেস করার, এমনি কোশ্চেন, যে কোনো প্রশ্ন পড়তে গিয়ে কোনো অসুবিধা? স্যার বলো। স্যার বলছি একটা ম্যাট্রিক্সের যে র্যাঙ্ক বার করা, এটা তো স্যার মানে এটা এমনি যদি সে আমি বোয়াসের বই থেকে সে আপনি বলেছিলেন সেই রোড ইউজ করতে অনেকটা বিরাট বড় একটা ব্যাপার স্যার, যে রোড ইউজ না কিছু বলে, হ্যাঁ, তো সেগুলো এক জায়গায় নিয়ে। তাছাড়া আর তো হ্যাঁ, কোনো এবার উপায় নেই, ওইটাই একমাত্র উপায়। কিছু উপকার টুপকার স্যার বিভিন্ন শর্টকাট ফর্ম টার্ম বলে দেওয়া থাকে স্যার, ওগুলো মানে যদি দেয় ফট এসএসসি তে মেন ম্যাট্রিক্স থেকে, সেটাই ভাবছি স্যার। ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করার শর্টকাট উপায় কি? ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা দেখে নিতে হবে, এটা একটা সহজ স্যার উপায়। যদি তো ম্যাট্রিক্স না হয়, স্কয়ার ম্যাট্রিক্স না হয়, হ্যাঁ, স্কোয়ার ম্যাট্রিক্স না হলে তোমার আর কিছু করার নেই, রো রিডাকশন ছাড়া অ্যাবসলিউটলি কোনো কিছু করার নেই। আর শর্টকাটে কি কোনো মহৎ কার্য হয়? সারা জীবন শর্টকাট 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 শর্টকাট। র্যাঙ্ক বের করার অন্তত আমার কাছে খুব একটা কিছু শর্টকাট জিনিস আর জানা নেই। আমি রো রিডাকশনই করতে হবে, এবং রো রিডাকশন 2-4টা প্র্যাকটিস করলে খুব সহজেই হয়ে যাবে বলে আমার ধারণা। মানে আমাকে দিলে খুব তাড়াতাড়ি আমি করে ফেলবো হয়তো, এবারে তোদেরকে দিলে তোরা কি করবি আমি জানি না। স্যার একটা স্যার দেখান, স্যার এটা দেখান। না, আমি কেন দেখাবো? বইতে করে দেওয়া হয়েছে অসংখ্য, আমি দেখাবো কি করতে? বড় বড় লাগছে না না, প্র্যাকটিস করলেই হবে। আমি নিজেও যেহেতু প্র্যাকটিসের মধ্যে নেই, আমি নিজেও কি খুব দ্রুত করতে পারবো? কিন্তু একটু প্র্যাকটিস করলেই খুব একটা কঠিন তো মনে হয় না। এটার সাথে এটা যোগ করবো, ওটার সাথে ওটা বিয়োগ করে দেবো, একটা একটা করে রোগুলোকে জিরো করার চেষ্টা করবো। এই তো লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার যোগ বিয়োগ করা। উপরে একটা রোতে 1 রয়েছে, এখানে একটা 2 রয়েছে, আচ্ছা ওটাকে 1 দিয়ে গুণ করে দাও, দিয়ে ওটাকে 2 দিয়ে গুণ করে ওটাকে বিয়োগ দিয়ে দাও। ইটস জাস্ট এ সিম্পল ক্লাস 7 অ্যালজেব্রা। সেটা খুব একটা জটিল নয়, একটুখানি যদি জাস্ট ওকে, আমার অন্তত জানা নেই, এইটুকু আমি বলতে পারি। এখানে আমি সহজেই করি, মানে ওইভাবেই করি যদি করতে হয় আমাকে। বাকিরা কি কিছু পড়াশোনা করছে না? এই দুজনেই কিছু বক্তব্য রাখছে? হ্যাঁ রে, পড়াশোনা শুরু করা যাচ্ছে না স্যার? সংসারে এত কাজ, এত সমস্যা, এত জটিলতা, এত গোষ্ঠীর মাথা সমস্যা, তারপরে পিএনপিসি আছে, বউ সামলানো, শাশুড়ি সামলানো, বর সামলানো, বাচ্চা সামলানো, এইসব তো রয়েছে। ফলে তার মধ্যে আর পড়ার সময় কই নাকি? সারভাইভ করতে গেলে মানুষকে যখন খুব ক্রিটিক্যাল সিচুয়েশন থাকে, তখন অনেক কিছু ত্যাগ করতে হয়। যে হ্যাঁ, একটু ত্যাগ করো, এদিক ওদিক একটু কাটিয়ে দাও, থাক আমার এখন নিজের সারভাইভটা ইম্পর্টেন্ট। দুটো দুটো কথা শুনতে পাচ্ছি, মাইক্রোফোন থেকে অনেক দূরে একটা আওয়াজ পাচ্ছি, খুব একটা ভালো শুনতে পাচ্ছি না আমরা। মাইক্রোফোনটা কাছাকাছি আনবে, আর একটু, সব মোবাইলের মাইক্রোফোন ভালো হয় না। স্যার 29 টা একবার দেখান না স্যার। 29 নিডেড। সেটাতে কি রয়েছিল? ওই মাঝখানে একটা মানে গ্যাপ চেম্বার আছে, হ্যাঁ, মাঝখানে দেখতে পাচ্ছি, তুলে দিয়েছে। দেখতে পাচ্ছি, হ্যাঁ পার্টিশন তুলে দিয়েছে, কি সমস্যা? পরিচিত প্রেসারটা। হ্যাঁ, তো প্রেশার এর আবার সমস্যা কোথায়? তো অসংখ্য জায়গায় করে দেওয়া, হচ্ছে না স্যার। কেন হচ্ছে না? ধর অনুপমের সাথে ডিসকাস করে নি, আবার হচ্ছে না কি? ফটো ইলেকট্রিকটা না হয় ওটা, না না ওটা হতেই পারে না। দুজন মিলে যদি না পারিস, দেখলাম করেনি ওটা, তাহলে ও কিছু একটা ডিস্টার্ব হচ্ছে। এইগুলো উদাহরণ, ভার্মা দেখবি করেছে, ইরোডাব দেখবি কোথাও না কোথাও, গাদা জায়গা, রয়গুপ্ত দেখবি। হ্যাঁ হ্যাঁ, এদিক ওদিক পিভি আইডিয়াল গ্যাস মেরে দিবি।
এগুলো প্র্যাকটিস করতে হবে। যারা এগুলো ভুলে গেছো তাদেরকে বলছি, এইগুলো অঙ্কগুলো এরকম অঙ্কই দেবে কিন্তু তোমাদের বিস্তর, তাহলে এই প্র্যাকটিস করতে হবে, কোনো উপায় নেই। এইসব ক্ষেত্রে তো হয় এনার্জিটা কনজার্ভ থাকবে, ক্ষেত্রে এনার্জি কনজার্ভ লাগিয়ে যদি দিকে হয়ে যাবে, মানে সহজ অঙ্ক এটা। আবার এনার্জি কনসার্ভ কোত্থেকে এলো? এ তো আইডিয়াল তাহলে গ্যাস এটা তো ল এই লাগাবো। এই f/2 আটকে ধরে করলে তো হয়ে যাবে, f/2 কেটে ধরে করলে হয়ে যাবে। হ্যাঁ, তাও চলবে, হ্যাঁ। সুন্দর চলবে, কোনো অসুবিধা নেই, চলুক চলুক। হুম। স্কুলের গুলো দেয় রে, প্রচুর দেয়। তাহলে এই জায়গাগুলোই ঘষে মেজে এক একটা অঙ্কর মধ্যে, এই যে যেমন ধরো ফটো ইলেকট্রিক ইফেক্টটা একটা কনফিউশন হতো, সেখানে তোমাকে কি করে উত্তরটা মিলিয়ে দেবো এইটাতে না গিয়ে ভালো করে চ্যাপ্টারটা আবার পড়াটা দরকার। কোনো একটা জায়গায় নলেজের অভাব আমার নিজেরই যেমন রয়েছে এই মুহূর্তে, যেহেতু আমি এটাকে চট করে ধরতে পারলাম না, ফলে আমাকেই একবার খুব ভালো করে দেখতে হবে বইটা। যে কোনো একটা বইতে হয়তো যদি না বুঝতে পারি, দুটো বই ইন জেনারেল স্কুল লেভেলের যে কোনো বিষয়ে সমস্যা হলে এইচ.সি. ভার্মা হচ্ছে গোল্ডেন রেফারেন্স। ভার্মাটাই ভালো করে পড়ে বোঝার চেষ্টা, আচ্ছা দেখি ভার্মা কি লিখেছেন সেইভাবে আর কি। ভার্মাতেও কোনো কিছু না পেলে সেটা তারপরে গ্র্যাজুয়েশনের বইগুলোতে তখন তুমি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা। হুম। স্যার ভার্মার এক্সারসাইজ কি করতে লাগবে? যতগুলো পারবি কর না, করতে লাগবে আবার কি? একদিন ধরে টিউশন পড়াচ্ছ যে এখনো এক্সারসাইজ করছো না? না স্যার, ভার্মার এক্সারসাইজ তো করা হয় ও, সেইভাবে। তাহলে তাহলে পড়াচ্ছিস কি করে? মানে অন্য যে বইপত্র রয়েছে সেগুলো এক্সারসাইজ, সেইগুলো, হ্যাঁ। ভার্মার এক্সারসাইজ করা হয়। হ্যাঁ, আচ্ছা, তো অন্য বইগুলো এক্সারসাইজগুলো তৈরি করছে কোন? এগুলো মাদার বই, মাদার বই, এটা থেকে আগে দেখতে হবে। শুধু ওই ডিরাইভড বইগুলোকে পড়ে অতটা হবে না, মানে এক্সারসাইজ এইগুলো মাদার এক্সারসাইজ করলে কনসেপ্টগুলো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। এনসিইআরটি ভালো করে থিওরি, ভার্মার থিওরি, এনসিইআরটি ভার্মার এক্সারসাইজ, এইগুলো মাদার বই। আর বিশ্বাস করো যারা পেপার সেট করে তারা ওই ডিসি পান্ডের দিকে তাকিয়েও দেখে না কোনোদিন, প্রশ্নই নেই। পেপার সেট করে অনেক উঁচু গোত্রের লোক, তারা এসবের নামই শুনেনি কোনোদিন। তো যাই হোক, তারা তাদের মতো করে, ফলে একদম কোর জায়গায়, রুট রুট জায়গায় দেখো। যাই হোক, একদম বেস যারা প্রথম থেকে পড়া শুরু করছো, একদম কাইনেটিক থিওরি থেকে শুরু করো, মানে সরি কাইনেটিক একদম সেই কাইনেমেটিক্স, তারপরে নিউটনস ল, প্রত্যেকটা জিনিস বুঝে 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 এক্সারসাইজ, এমসিকিউ এক্সারসাইজের জন্য তোমাদেরকে একটা বই অলরেডি দিয়েছি, সেগুলো থেকেই করো আস্তে আস্তে, মানে যে কোনো একটা ধরতে পারো। আমি একটা খুঁজে খাজে দেখলাম যে না এটাতে বেশ মোটামুটি সিলেবাসটা কভার হয়েছে আর উত্তরগুলো সঙ্গে সঙ্গে দেওয়া নেই প্রথম পাতাতেই, তাহলে ঝেড়ে প্র্যাকটিস করে আলোচনা করে, এই যে নিচেরটা তোমরা এতটা আলোচনা করছো ভাবছো জাস্ট বিকজ অ্যান্সার কিটা এখনো হাতে নেই বলে। অফিসিয়াল অ্যান্সার কিটা হাতে এলেই তোমার মাথার টেন্ডেন্সি হবে পড়াশোনা করার বা বোঝার, যে অ্যান্সার কিটা কি করে মিলিয়ে দেবো মনে মনে লজিক্যালি, সেইটা এইবার এই আবার এই দেখছিস, এই কোচিং সেন্টারের কি দেখছিস, ওইটার কি দেখছিস, এখানেই পড়াটা অর্ধেক মাটি হয়ে যাচ্ছে। ওইভাবে হবে না, অ্যাকচুয়াল পড়তে গেলে বুঝতে গেলে অ্যান্সারটা কি সেটা একেবারেই ইম্পর্টেন্ট নয়। তুমি অ্যান্সারটা করার জন্য কি পড়ছো, কি ভাবছো, উত্তরটা করার জন্য কিভাবে তোমার থট প্রসেস চলছে, এইটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট। শুধু ওই প্রবলেমটার সলিউশনটা দিয়ে দিলে কাউকে পড়ানো যায় না, এবং সেটা পড়াও যায় না, এবং সেটা বোঝাও যায় না। হ্যাঁ ঠিক আছে, এটা ওইভাবে হয়, এটা এইভাবে, কত অঙ্ক মুখস্থ করবে ছেলেপুলে। তো
সেটা তো হয় না। ফলে একটুখানি বাবা একটু প্রসেসটার মধ্যে থাকো, সবসময় একটা চর্চার প্রসেসটার মধ্যে থাকো। এই ধরো এক্ষুনি একটা গ্যাসের কথা, গ্যাসের অঙ্কর বললো, আচ্ছা ঠিক আছে তাহলে একটু গ্যাস জিনিসটা কি ছিল, ওই গ্যাসের চ্যাপ্টারটা খুলি, আইডিয়াল গ্যাস ইত্যাদি ইত্যাদি ওগুলো একটু দেখি। তো এই রকম করে জিনিসটাকে একটু আগাতে হবে, বুঝলে? আর কোনো উপায় নেই তোমার। পড়তে হবে, ভাবতে হবে, শিখতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য চর্চা করতে হবে। উত্তরটা মিলিয়ে দেবো এমনি করে হবে না কিন্তু কোনোভাবেই। তোমারও হবে না, তোমার যারা স্টুডেন্ট আছে যাদেরকে তোমরা পড়াচ্ছ তাদেরকেও একটু এই প্রসেসের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করো। হয়তো তুমি 100টা লোকেরকে বললে 90টা তোমার কথা শুনলো না, নাই শুনুক, ডাজ নট ম্যাটার। 10টা লোক শুনুক, 5টা লোক শুনুক, একটাই শুনুক না, এই যথেষ্ট। হুম, এই হচ্ছে মেন ব্যাপার। মানে আমি যদি প্রথমেই টার্গেট করি এইটা উত্তর দিয়েছে অ্যালেন তাহলে ওই ভাবে ভাববো, তাহলে তোমার পুরোটা পড়া হবে না, তা কিছুই হবে না। তাতে করে হয়তো ওই অঙ্কের উত্তরটা তোমার মাথার মধ্যে একটা ওই রকম লজিক ঢুকলো নতুন রকম ভাবে, বাট তাহলে সেটা পরের অন্য আবার অঙ্ক যখন করতে যাবে তখন আবার সেটা তোমার ভালো কাজ করবে না, বুঝলে? এই একটা সমস্যা হয়, সেই জন্য ইনডেপথ বই পড়ার চেষ্টা করাই সবসময় ভালো। বলো আশিস, তোমার বিকাশবাবু তো একখানা ভিডিওতে যা বলেছেন তাতে করে তো ছড়িয়ে ফেলেছেন আর কি। বাকিরা পড়ছো না এই বিষয়ে আমি কিন্তু একদম 100% বুঝতেই পারছি। যদি পড়তে তাহলে তোমরা কিছু প্রশ্ন করতে, প্রশ্ন থাকছে না বেশি, জিজ্ঞেস মাথাটা পিটপিট করছে না, মাথাটা মানে মাথার মধ্যে পোকা কামড়াচ্ছে। যদি পড়াশোনা করতে তাহলে মাথার মধ্যে পোকা কামড়াতো, যদি পোকা না কামড়াচ্ছে তাহলে সেটা তোমাদের পক্ষে নেগেটিভ, কিন্তু খেয়াল রাখবে। এই যে চর্চাটা করতেই হবে, অ্যাবসলিউটলি করতে হবে। এবারে আমাকে কেন মানে ওই লজিক ভাবলে হবে না, মানে ফরগেট অ্যাবাউট লজিক। তোমাকে আমি ধরো আশিস আমাকে মারতে এসছে দুহুসি, আমি কি তখন লজিক ভাববো যে আশিস আমাকে কেন মারতে এসছে, আশিসের মারাটা উচিত হয়নি, আমি কোর্ট কেস করবো কিনা? সবার আগে আমি আশিসের ঘুষিটা ঠেকাবো, ঠেকানোর চেষ্টা করব। তারপরে এবং ঠেকাতে পারি বা না পারি, মানে ঘুষিটা আমার হাতে লেগে সরে যাক বা আমি মুখে ঘুষি খাই, সেকেন্ড পয়েন্টে আমি তাকে ঘুষি মারবো, আবার মারতে যাব। ফলে এই লজিকে তোমরা আর লজিক ভেবো না যে আমাকে কেন পরীক্ষা দিতে হবে, কেন আমার প্রতি অন্যায় অবিচার হবে। ফরগেট অ্যাবাউট ইট। ইফ ইউ নিড, যদি তোমাকে পরীক্ষা দিতে হয় সার্ভাইভ করার জন্য, তখন তোমাকে পরীক্ষা দিতে হবে। আমি এটুকুই বুঝি দুনিয়ায় এখন, যে দুনিয়াতে জাস্টিস বলেও কিছু হয় না, দুনিয়াতে লজিক বলেও কিছু হয় না। নিজের রক্ষা, নিজের সার্ভাইভাল নিজের কাছে, যা প্রয়োজন সেটা করতে হবে। এটা কেন প্রয়োজন এইসব নিয়ে যত ভাববে তত তুমি আতেলে পরিণত হয়ে যাবে। জাস্ট রিয়েলিটিতে থাকো, যে ভাই পড়ো কাইনেমেটিক্স, ভেক্টর পড়ো। ওগুলো ভেক্টরের হয়তো খুব ইনডেপথ, মানে খুব জটিলভাবে কিছু করতে হবে না, জাস্ট কনসেপ্টটা মনে করে কাইনেমেটিক্স, নিউটন ল অফ মোশনে চলে যাও। বল ধাক্কা খাচ্ছে, ওদিকে পুরি দিয়ে গড়াচ্ছে, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা শেখো। স্কুল লাইফে কোনোভাবেই শেখুনি আমি জানি ঠিক করে, অনার্স লেভেলে গিয়ে ওগুলো আর খুব একটা লাগেনি মুখস্থ করে। তারপরে যারা টিউশন পড়াওনি তাদের অবস্থা খুব খারাপ, যারা অন্তত একাত্র টিউশন পড়িয়েছে, এইচএসটা তাও মোটামুটি পড়ে, নিজে পড়ে পড়ে এফ্রিবডি ডায়াগ্রাম আঁকতে শিখেছে, একটু ঠিকঠাক করে এদিক ওদিক শিখেছে।
কিন্তু যারা করেনি তারা কিন্তু কেস খাবে। বারবার বলছি, প্রিপেয়ার্ড থাকো। টিউশন যারা পড়িয়েছে তারা চাকরি চলে গেলেও অন্তত টিউশন পড়িয়েও ভাত কাপড় পরে করতে পারবে। যারা পড়ায়নি তারা এক্ষুনি আর টিউশনও পড়াতে পারবে না। কারণ তোমাদের সমস্যাটা বেশি। এই মাল দুটো সারভাইভ করে যাবে এমনিতেই, চাকরি গেলেও করে যাবে। তো এইটুকু আমি বলে আস্তে আস্তে আমি ওঠার চেষ্টা করব। তো কিন্তু তোমাদের পড়তে হবে বাবা। আমি এরকম মানে কনভেনশনাল ক্লাসের মতো লিখে লিখে আমি তোমাদেরকে পড়াবো না, এবং সেটা যদি তোমাদেরকে পড়তে হয় তাহলে বুঝতে হবে যে তোমাদের লজ্জার ব্যাপার। তোমরা অলরেডি টিচার। আমি আসবো মাঝে মাঝে, যেদিন যখন পারবো। পরপর 3টে রবিবার পেরেছি আসতে। সবসময়ই যে পারবো তা নয়, বা প্রত্যেকবারই যে রবিবারেই পারবো তার কোনো মানে নেই। কিন্তু যখন আসছি আমাকে একটু জিজ্ঞেস করে নেবে। আমি এইটুকু তোমাদের জন্য করতে পারি। গাইডেন্সটা আমি বলে দিয়েছি বারবার করে যে এইখান থেকে স্কুল থেকে শুরু করো। যারা স্কুল মোটামুটি পারো, মোটামুটি যারা টিউশন পড়াচ্ছ, তারা একটু একটু কলেজের বিষয়গুলোকে দেখো। সিলেবাস তোমাদের কাছেই আছে। যে কোনো সময় যে কোনো জায়গার জিনিস জিজ্ঞেস করবে, আলোচনা করবে। এই রকম করে নিজেদেরকে একটু ইয়ে করো, নিজেদেরকে একটু মোটিভেশন নিয়ে এসো, এবং নিজেদেরকে একটু সত্যিই যে তোমরা একাডেমিক্সেই রয়েছো, মাস্টারমশাই হয়ে যাও, চাকরি পেয়ে যাওয়ার পর যে তোমরা একদম শেষ হয়ে যাওনি। ম্যাক্সিমাম লোকই শেষ হয়ে যায়, এটা তাদের ব্যক্তিগত দোষ নয়, আমাদের সিস্টেমের দোষ। যে কোনো বিষয়ে চাকরি, স্কুল মাস্টার হোক, কলেজ মাস্টার হোক, ক্লার্ক হোক, আস্তে আস্তে তারা তাদের ক্যাপাবিলিটিসগুলো কমে যায়। তো ফলে তোমাদের মধ্যে এখনো যে কিছু অবশিষ্ট রয়েছে, তোমরা যে সত্যিই পারো বা পারবে, এইটুকু নিজের কাছে নিজেকে অন্তত প্রুফ করতে হবে বাবা, যে না আমরা এখনো একটু পারি। একদম সম্পূর্ণ সংসারী হয়ে গিয়ে সম্পূর্ণ জীবনটা শেষ হয়ে যায়নি। একটু ঘষা মাজা, সামান্য একটু নিজেকে, একটু কষ্ট হবে। মরচে পড়ে গেছে তো অনেক জায়গায়, একটু হয়তো মরচেগুলো তুলতে একটু কষ্ট হবে, কিন্তু লেগে থাকো, লেগে থাকো। যে কোনো বিষয়ে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করো, যাই আটকাবে, লজ্জা না পেয়ে। পৃথিবীর অন্য কেউ তো দেখতে পাচ্ছে না যে তুমি চ্যাট জিপিটিকে কি জিজ্ঞেস করছো। যদি নিউটন লটাই মনে না পড়ে, জিজ্ঞেস করবে। তোমার যে কোনো ফর্মুলা যদি মনে না পড়ে, আইডিয়াল গ্যাস ফর লটা কি ছিল, জিজ্ঞেস করবে। এইটুকু তো করতেই পারো। আমি ওঠার চেষ্টা করব। আজকে আমার কিছু কাজ রয়েছে, করতে হবে। বেশ, তাহলে উঠি। আমি হোয়াটসঅ্যাপে সবসময় আছি। যে কোনো কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনাতে, আমি তোমার যে কোনো জিনিস আটকানোতে আমি আছি। একটু চেষ্টা করো। সার্ভাইভালের জন্য তোমাকে এখন প্রিপেয়ার থাকতে গেলে একটু ত্যাগ করতে হবে। একটু জাস্ট এদিক ওদিককে একটু কাটিয়ে দিয়ে, একটু দুই একটা নেমন্তন্ন কাটিয়ে দিয়ে, একটু এদিক ওদিক করে ম্যানেজ করে, ওই আর কি, একটু ঘুরতে যাওয়া কমিয়ে, একটু ফর্মালিটিসগুলোকে কম করে, যাই হোক। নাহলে কিন্তু ওপেন কম্পিটিশনে পরীক্ষা দিতে গেলে সব শেষ হয়ে যাবে। বেশ, আস্তে আস্তে উঠি। আর কারো কোনো প্রশ্ন, বক্তব্য, যে কোনো বিষয়, এনিথিং, রাজনীতি বাদ দিয়ে। বেশ, উঠে পড়ি। চল। ওকে স্যার। হুম, জিজ্ঞেস করবি, যা আটকাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আমি এমনি ওকে স্যার। হোয়াটসঅ্যাপেও আছি। চলো চলো চল। হুম।